যারা ভাবছেন কেবল কাঁটাতারের বেড়া দিয়ে আর নদীর পানি আটকে দিয়ে বাংলাদেশকে কবজা করে ফেলা যাবে, তারা কিন্তু ভূ রাজনীতির সবচেয়ে বড় ভুল জুয়া খেলাটি খেলছেন। বাংলাদেশ কোনো নরম মাটির টুকরা নয়, এটা প্রকৃতির তৈরি একটা দুর্ভেদ্য জলমগ্ন অ্যাসিমেট্রিক ডেথ ট্র্যাপ। গত 2024 সালের আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আজকে এক অভূতপূর্ব জিও পলিটিক্যাল রিসেটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের ফরেন পলিসি থেকে রিজিওনাল অ্যাপিজমেন্ট বা আঞ্চলিক তোষণ নীতিকে চিরতরে ঝেড়ে ফেলতে সমর্থ হয়েছি বলেই মনে হচ্ছে। We have chosen absolute strategic autonomy, national dignity and self-reliance. কিন্তু একটা দুর্ভেদ্য আর আপোষহীন ডিফেন্স আর্কিটেকচার ছাড়া আপনার ফরেন পলিসিকে আপনি নামকা ওয়াস্তে যতই সার্বভৌম আর মর্যাদাপূর্ণ বলে ক্লেম করেন না কেন, বাস্তবে সেই ফরেন পলিসি বিষহীন সাপ কিংবা নখ দন্তবিহীন বাঘ ছাড়া আর কিছুই না। আমাদের মেইন উইকনেস হলো আমাদের নিজেদের মাইন্ডসেট। আমরা দীর্ঘদিন ধরে একটা আমলাতান্ত্রিক কনভেনশনাল মিলিটারি ইনার্শিয়া বা গতানুগতিক সামরিক জড়তার মধ্যে আটকে রাখা হয়েছে আমাদের, যা সমসাময়িক হাইব্রিড যুদ্ধ কৌশলের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের প্রধান প্রতিবেশী ভারত 3 দিক দিয়ে আমাদের ঘিরে রেখেছে এবং সীমান্ত জুড়ে তারা দিয়েছে কাঁটাতারের বেড়া। আর আমাদের দক্ষিণ পূর্বে রয়েছে আরেক অস্থির প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার। আমাদের সবচেয়ে বড় রণকৌশলগত বা সামরিক সংকট হলো সাইবেরিয়ার বরফ বা সাহারার মরুভূমির মতো বিশাল কোনো কনভেনশনাল স্ট্র্যাটেজিক ডেপথ বা ভৌগোলিক গভীরতা আমাদের নেই। আমাদের দেশটা ছোট। শত্রুদের দ্বারা আক্রান্ত হলে পিছু হটে গিয়ে যে আবার সৈন্য সমাবেশ করব, সেই সুযোগ আমাদের কিন্তু নেই। কিন্তু একথাও সত্য যে সীমান্তের ওই পারে 14 লাখ সৈন্যের এক বিশাল স্ট্যান্ডিং আর্মি থাকলেও যুদ্ধ লাগলে তাদের পক্ষে এই 14 লাখের সবাইকে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসা অসম্ভব। কারণ তাদের এই 14 লাখের বেশিরভাগই পার্মানেন্টলি আটকে আছে চীন আর পাকিস্তান সীমান্তে। স্ট্র্যাটেজি আর গণিত যেহেতু এক জিনিস না, আর তাই তাদের এই ডুয়েল ফ্রন্ট কনস্ট্রেইনটাই হলো আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ আর পরম সুযোগ। আমাদের লক্ষ্যই হতে হবে তাদের এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে এমন একটা অ্যাসিমেট্রিক ডিফেন্সিভ নেটওয়ার্ক গড়ে তোলা, যা আমাদের সীমানায় যে কোনো দুঃসাহসিক অভিযান চালাতে তাদের চরমভাবে নিরুৎসাহিত করবে। 1939 সালের শীতকালীন যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের মেকানাইজড কলাম যখন ফিনল্যান্ডের উপর আক্রমণ করে, তখন ফিনরা মুখোমুখি বড় যুদ্ধে যায়নি। তারা ব্যবহার করেছিল বিখ্যাত মট্টি ট্যাকটিক্স। তারা বরফে ঢাকা সরু রাস্তাগুলোতে সোভিয়েত ভারী ট্যাঙ্কগুলোকে আটকে দিয়ে বনের ভেতর থেকে অতর্কিত হামলা চালাতো। এরপর শত্রুর দীর্ঘ লজিস্টিক সাপ্লাই চেইনকে কেটে দিয়ে পুরো বাহিনীকে ছোট ছোট বিচ্ছিন্ন পকেটে মট্টি সেটাতে অবরুদ্ধ করে ধীরে ধীরে পুরো রুশ বাহিনীকে ধ্বংস করে। বাংলাদেশ কোনো উন্মুক্ত সমতল মরুভূমি না। আমাদের জট পাকানো নদীপথ, বিশাল জলাভূমি আর তীব্র মনসুন বা বর্ষাকাল, এগুলো প্রকৃতির দেওয়া একটা অ্যাসিমেট্রিক ফোর্স মাল্টিপ্লায়ার। তাই আমাদের প্রতিরক্ষার মূল দর্শন হতে হবে রিভারাইন মট্টি বা নদীমাতৃক মট্টি ডক্ট্রিন। আমরা আমাদের আরবান এরিয়া বা শহর এলাকা আর অসংখ্য নদীপথে শত্রুকে আটকে রাখবো। তাদের ভারী মেকানাইজড ট্যাঙ্ক আর লজিস্টিক সাপ্লাই চেইনকে বর্ষাকালের কাদা আর পানিতে অচল করে ফেলবো। যখন নদী ও কাদা শত্রুকে নিশ্চল করে দিবে, তখন আমাদের ওয়াটার অ্যাডাপ্টেড হাইলি মোবাইল স্পেশাল ইউনিটগুলো শত্রুর এক একটা কলামকে বিচ্ছিন্ন করে পকেটে বন্দি করবে এবং নদীর বুকেই তাদের সলিল সমাধি ঘটাবে। নদী তখন শত্রুর জন্য বাধা হবে না, নদী হবে আমাদের ট্যাকটিক্যাল হাইওয়ে। অনেকে হয়তো ভাববেন বঙ্গোপসাগরে আমাদের নৌবাহিনীর শক্তি তো তুলনামূলকভাবে কম, তাহলে দক্ষিণ দিকে আমাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করব আমরা? এখানে আমাদের শিখতে হবে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে। ইউক্রেনের নিজস্ব কোনো উল্লেখযোগ্য বড় যুদ্ধজাহাজ বা বড় নৌবাহিনী ছিল না, অথচ তারা রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের 1/3 ধ্বংস করে দিয়েছে। কিভাবে? উত্তর হলো সস্তা জিপিএস গাইডেড আর রিমোটলি কন্ট্রোল কামিকাজি সি ড্রোন দিয়ে। আমাদের কোটি কোটি ডলার খরচ করে বড় বড় যুদ্ধজাহাজ বা বিমান আমদানি করার প্রয়োজন নেই। বঙ্গোপসাগরের অগভীর কোস্টাল ওয়াটার্সে আমাদের স্ট্র্যাটেজি হতে হবে অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়ার, মানে A2AD। শত শত সাশ্রয়ী আন্ডার ওয়াটার ও সারফেস কামিকাজি ড্রোন আর মোবাইল কোস্টাল মিসাইল ব্যাটারির এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলতে হবে
যা যে কোনো বড় শত্রু বাহিনীকে আমাদের জলসীমায় প্রবেশ করতে বাধা দেবে। আধুনিক হাইব্রিড যুদ্ধক্ষেত্রে শত্রুর প্রথম টার্গেট কিন্তু ট্যাঙ্ক রেজিমেন্ট নয়। প্রথম আঘাতটি আসে পাওয়ার গ্রিড আর জ্বালানি অবকাঠামোতে। জাতীয় পাওয়ার গ্রিড ধসে পড়লে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি, ড্রোন কন্ট্রোল স্টেশন এবং কমান্ড সেন্টারগুলো মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়বে। তাই কেবল যুদ্ধাস্ত্র নয়, আমাদের প্রয়োজন এনার্জি সভরেন্টি বা জ্বালানি সার্বভৌমত্ব। আমাদের দেশের প্রতিটি কৌশলগত সামরিক গ্যারিসন, রাডার স্টেশন, ড্রোন ম্যানুফ্যাকচারিং ল্যাব এবং কমিউনিকেশন নোডগুলোকে সেন্ট্রাল গ্রিডের উপর নির্ভরতা কমিয়ে ডিসেন্ট্রালাইজড সোলার পাওয়ার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের